নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা 2014 সালের এই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন যে প্রয়োজনে 42,000 এই শিক্ষকদের চাকরি তিনি বাতিল করে দিতে পারেন। সিবিআই কে বলে ইতিমধ্যে তার তদন্ত কতদূর এগিয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে সাবমিট করতে, এবং আজকে সিবিআই সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে। দেখুন, সেই রিপোর্ট আপনারা শুনলে সত্যি চমকে যাবেন, কিন্তু আপনারা ইতিমধ্যে যেটা জানেন যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তাদের 3 নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গত সপ্তাহে জমা দিয়েছে, এবং সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে কুন্তল ঘোষের, নাম আছে শান্তনু বন্দ্যোপাধ্যায়, নাম আছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, ছাড়াও আরো 2 জন এবং পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু প্রত্যেকের নামের পাশেই তাদের পরিচয় ছিল। যেরকম কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় বিগত দিনে তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী ছিল, সেটা উল্লেখ করা ছিল। কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার ছিল, সেটা উল্লেখ করা ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের পাশে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, সেটা উল্লেখ করা ছিল। কিন্তু একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কোনো কিছু উল্লেখ করা নেই, শুধু জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। এটা নিয়ে বিস্তর চর্চা হয়েছে, বিস্তর কথা হয়েছে। অবশেষে 27 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মুখ থেকে স্বীকারই করে নিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নামটা উল্লেখ রেখেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই নাম রয়েছে। কিন্তু অদ্ভুতভাবে দেখুন, এই যে কালীঘাটের কাকুর বাড়িতে যে বৈঠকটা হয়েছিল, যে বৈঠকে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং আরো 2 জন উপস্থিত ছিল, কুন্তল ঘোষের যে কর্মচারী সেখানে উপস্থিত ছিল, সেই কর্মচারীকে কুন্তল ঘোষের নির্দেশ অনুযায়ী সেই কর্মচারী কালীঘাটের কাকুর বাড়িতে যে বৈঠক হয়েছিল প্রায় 1 ঘন্টারও বেশি, সেই বৈঠকের পুরো রেকর্ডিংটা, অডিও রেকর্ডিংটা সে করে, এবং সেই অডিও রেকর্ডিংটাই সিবিআইয়ের হাতে পৌঁছেছিল। সেই অডিও রেকর্ডিং এর ওপরে ভিত্তি করে সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছিল, যেখানে দাঁড়িয়ে প্রথম অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়েছিলেন, এবং পরবর্তীকালে যে 100 কোটি দুর্নীতির বা 100 কোটি টাকা তোলার যে পরিকল্পনা সেই মিটিং এ হয়েছিল, তার মধ্যে থেকে 30 কোটি টাকা 20 কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে, এই 20 কোটি টাকা মানিক ভট্টাচার্যকে দেওয়া হবে, 20 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হবে, এবং বাকি 40 কোটি টাকা তারা সেই 4 জন মিলে ভাগবাটোয়ারা করে নেবে। এই যে পুরো বৈঠক, এই বৈঠকের পুরো কথোপকথনটা সিবিআইয়ের হাতে চলে এসেছিল, এবং পরবর্তীকালে দেখা গেছে সেই অডিওটা তারা ফরেন্সিকে পাঠানো হয়েছে, এবং কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়া হয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্র কণ্ঠস্বর নেওয়া হয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ, সেগুলো ফরেন্সিকে পাঠানো হয়েছে। এবং পরবর্তীকালে পরে কি হবে সেটা তো পরের ব্যাপার। কিন্তু আজকে সিবিআই যে রিপোর্টটা কলকাতা হাইকোর্টে সাবমিট করেছে, খুব অদ্ভুতভাবে দেখুন, আপনারা যে কোনো এই চাকরি দুর্নীতির ক্ষেত্রে আপনারা খুব ভালো করে জানেন যে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছে, তারা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে। অর্থাৎ যারা যোগ্য তাদের জায়গায় অযোগ্যদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, বা প্যানেল বহির্ভূত তালিকা তৈরি করে তাদেরকে চাকরিতে তাদেরকে দেওয়া হয়েছে। এবং কোথাও একটা এই যে নাইসা, এই যে কোম্পানিটা ছিল, যেখানে দাঁড়িয়ে বারবার উঠে এসেছে এই এস বাসু রায়ান কোম্পানি, এস বাসু আর রায়ান কোম্পানির ক্ষেত্রে যে তারা ওএমআর শিট সব নষ্ট করে দিয়েছে। দেখুন, 2014 সালে যে টেট পরীক্ষা হয়, যার উপরে ভিত্তি করে 16 সালে প্রায় 42,000 প্রাথমিক শিক্ষক নিযুক্ত করা হয় এই রাজ্য সরকার এর পক্ষ থেকে। 42,000 প্রাথমিক শিক্ষক, এবং ঘাপলাটা শুরু হয়েছিল এই প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকেই। কিন্তু খুব অদ্ভুতভাবে দেখুন, এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই যে রাজ্য সরকারের এই যে ডিপার্টমেন্ট বা প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে। কিন্তু এই কুন্তল ঘোষ কি করেছিল দেখুন, এই প্রাথমিক শিক্ষা পর্ষদের নাম দিয়ে একাধিক ওয়েবসাইট খুলেছিল, একাধিক ওয়েবসাইট। কি নাম দিয়ে? প্রাথমিক শিক্ষা পর্ষদের নাম দিয়ে। এবং সেই ওয়েবসাইটের মাধ্যমেই এই পুরো জালিয়াতিটাই সম্ভব হয়েছে। পুরো জালিয়াতিটা করেছে ওই যে ওয়েবসাইট, অন্য অন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট তৈরি করা হয়েছিল ভুয়ো, সেই ওয়েবসাইটের মধ্যে থেকেই তারা এই জালিয়াতির পুরো কারবারটা সম্পূর্ণভাবে করেছে। তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষ একই সাথে প্রায় 4 কোটি 13 লক্ষ টাকা তুলেছিল।
কুন্তল ঘোষ আলাদা করে প্রায় 3,18,00,000 টাকা তুলেছিল এবং এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্ট নিযুক্ত করত, সেই এজেন্টের থ্রুতেই সেই টাকাগুলো আসতো। খুব অদ্ভুতভাবে এখানে সিবিআই তদন্ত করতে গিয়ে দেখেছে যে প্রায় 752 জন যাদেরকে পাস করার পরেও তাদের নামটা ওই টোটাল প্যানেলে ওঠানো হয়নি, তাদেরকে বাইরে রাখা হয়েছে। তাদের নাম প্যানেলে ওঠানো হয়নি, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে 752 জনের নাম প্যানেলে ওঠানো হয়নি সেই 752 জনই পুরোপুরি ভুয়ো। সুতরাং পরবর্তীকালে দেখা গেছে সেই 752 জনের মধ্যে 400 জনকে তারা রিক্রুটমেন্ট করে ফেলেছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, তারা অলরেডি স্কুলে চাকরি পেয়ে গেছে। কিন্তু এই 752 জনকে কেন ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল, কেন তাদের প্রাথমিক অবস্থায় নিয়োগ করা হয়নি? কারণ তাদের থেকে পুরো টাকাটা একটা সময়ের মধ্যে তারা তুলে নিতে পারেনি। আপনাদের মনে থাকবে প্রথম অবস্থায় যখন সেই অডিও রেকর্ডিং এ বেরিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা পেয়েছেন এবং যদি 15 কোটি টাকা তাকে না দেওয়া হয় তাহলে যাদের ইতিমধ্যে চাকরি হয়েছে তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দেবে বা তাদেরকে দূরে কোথাও ট্রান্সফার করিয়ে দেওয়া হবে। সুতরাং সেই নিরিখেই, সেই সব কথার উপরে ভিত্তি করেই বা সেই সব দিক থেকেই তারা এই 752 জন ক্যান্ডিডেটের নামের তালিকাটা সেখানে তোলাই হয়নি, সেগুলোকে বাইরে আলাদা করে রাখা হয়েছিল। পরবর্তীকালে এদেরকে ডেকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল এবং এই পুরো প্রসেসটাই কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এরা সবাই মিলে ভুয়ো প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকেই চালাতো। এবং প্রশ্ন হলো যে একটি দল, রাজ্যের প্রশাসন চলছে, সেই প্রশাসন 42,000 শিক্ষক টেট পরীক্ষার মধ্যে থেকে 2014 সালে টেট পরীক্ষা, 2016 সালে তাদের রিক্রুট হলো। এই যে 2016 সালে যে 42,000 শিক্ষককে রিক্রুট করলো, এই শিক্ষকের পেছনে প্রাথমিক শিক্ষা পর্ষদের নাম করে এতগুলো ভুয়ো ওয়েবসাইট চলছে, এটা কি প্রশাসনের কাছে কোনো খবর ছিল না? কোনদিন হতে পারে? বা রাজ্যের এই প্রাথমিক শিক্ষা দপ্তরের কাছে কোনো খবর ছিল না? আদৌ এই পুরো যে নেক্সাস চলেছে, এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে নামটা দেওয়া হয়েছে, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মূল কারণ হলো এর মধ্যে এই রাজ্য সরকার ইনভলভ আছে, পুরো একটি সিস্টেম যুক্ত আছে, যার ফলে এই সিস্টেমটাকে ব্যবহার করেই এই কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, কালীঘাটের কাকু এরা নির্দিষ্টভাবে এই দুর্নীতিগুলো করে গেছে। যার ফলে এই ফাঁক ফোকর এমনভাবে রয়ে গেছে যে 42,000 চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিল তাদেরও কিন্তু এই মার্কশিটগুলো এস বসু অ্যান্ড রায় কোম্পানি ধ্বংস করে দিয়েছে। সুতরাং যেভাবে সুপ্রিম কোর্টে এসএলএসটি চাকরি প্রার্থীদের এই 26,000 চাকরি প্রার্থী নিয়ে, যেটা এসএসসি এখনো পর্যন্ত শনাক্তই করতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য, শুধুমাত্র ওএমআর সিট নষ্ট করে দিয়েছে বলেই, সুতরাং আগামী দিনে এই 42,000 চাকরি প্রার্থী যারা 2016 সাল থেকে চাকরি করছে তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী দিনে শনি নাচছে বলেই মনে হয়। কারণ যদি কোনো দিন সেক্ষেত্রে, কারণ যেভাবে হাইকোর্ট এগোচ্ছে এবং বিচারপতি রাজাশেখর মান্থা প্রয়োজনে 42,000 চাকরি প্রার্থীদের এই চাকরিটাই বাতিল করে দেবে, এত বড় কথা যখন উনি বলেছে, উনি নির্দিষ্টভাবে কোনো তথ্য প্রমাণের উপরে ভিত্তি করেই বলেছে। সুতরাং যেহেতু এস বসু অ্যান্ড রায় এই কোম্পানিটা এই ওএমআর শিটগুলোই সবার ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, সুতরাং কারোর ক্ষেত্রে আর নতুন করে সে যে যোগ্য বা অযোগ্য সেটা প্রমাণ করবার কোনো জায়গাই আর নেই। সুতরাং কিভাবে এরা দুর্নীতি করেছে, যে রিপোর্ট সিবিআই আজকে জমা দিয়েছে, এই কুন্তল ঘোষ কত টাকা তুলেছে, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল মিলে তারা কিভাবে ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিল, কতগুলো ভুয়ো ওয়েবসাইট, তাও আবার প্রাথমিক শিক্ষা পর্ষদের নামে, সব বিস্তারিত দিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। এবার আপনারাই ভাবুন যে এই পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গর্ববোধ করে নাকি? এই পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে কোথায় নামিয়ে নিয়ে এসে দাঁড় করিয়েছে? এখন আপনারাই আপনাদের মন্তব্য আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।